বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18 ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত লিখিত ব্যাচের ফৌজদারি কার্যবিধির আজকে 19তম ক্লাস। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব আমাদের 7-এর যে ঘ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা যদি দেখেন যে পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে। পুলিশ তার তদন্ত শেষ করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে 173 ধারা অনুসারে প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায় এবং ওখানে যেটা আবেদন করছে যে আসামিদেরকে অব্যাহতি দেওয়া হোক। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? এই যে রিপোর্টটা দেওয়া হলো, এটা কি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা? যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? যদি তিনি বাধ্য না হন তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তাহলে এই প্রশ্ন পড়ার আগে আমরা যদি বলি যে পুলিশ তদন্ত আসলে কাকে বলে, আমলযোগ্য বা আমল অযোগ্য মামলার ক্ষেত্রে ওই যে 160 থেকে 173 পর্যন্ত যেটা করে সেটা হলো পুলিশ তদন্ত। তদন্ত করার পরে 173 ধারা রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট দেয় ম্যাজিস্ট্রেটের কাছে। পুলিশ রিপোর্ট দুই প্রকার, যদি তদন্ত করে ঘটনার সত্যতা পায় তাহলে দেয় চার্জশিট, আর তদন্ত করে যদি ঘটনার সত্যতা না পায় তাহলে দেয় ফাইনাল রিপোর্ট। বুঝতে পেরেছেন? তো এখন পুলিশ রিপোর্টে ওটা চার্জশিট হোক বা ওটা ফাইনাল রিপোর্ট হোক, যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেট মহোদয় কোনটাই কিন্তু গ্রহণ করতে বাধ্য না। ওনার হাতে বেশ কিছু ক্ষমতা রয়েছে। উনি ইচ্ছা করলে এটা গ্রহণ করতে পারে, উনি ইচ্ছা করলে এটা প্রত্যাখ্যান করতে পারে, উনি ইচ্ছা করলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তো এই হচ্ছে এখন প্রশ্নে জানতে চেয়েছে যে পুলিশের কাছে ফাইনাল রিপোর্ট দিয়ে অব্যাহতি প্রার্থনা জানাইছে, এখন ম্যাজিস্ট্রেটকে এটা গ্রহণ করতে বাধ্য কিনা, এই হলো প্রশ্ন। আর যদি বাধ্য না হয় তাহলে তিনি কি কি করতে পারে। তাহলে আমরা যদি একটু পড়া শুরু করে দেখেন যে আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, এই রিপোর্ট বা প্রতিবেদনই হলো পুলিশ রিপোর্ট। তো প্রকারভেদ যদি দেখেন, পুলিশ রিপোর্ট দুই প্রকার, একটা হলো অভিযোগপত্র চার্জশিট আর একটা হলো চূড়ান্ত প্রতিবেদন। তো এখানে যে লেখাটা দেখেন, এই যে চার্জশিট, অভিযোগপত্রের পাশে চার্জশিট লিখছি বা চূড়ান্ত প্রতিবেদনের পাশে ফাইনাল রিপোর্ট লিখেছি, এটা আপনি যদি মনে করেন দিবেন, না হলে সমস্যা নাই, কিন্তু ইংরেজি লিখতে গিয়ে বানান যেন ভুল না হয়। তারপরে যদি আমরা অভিযোগপত্র যদি দেখি কাকে বলে, তদন্ত শেষে যদি দেখা যায় যে মামলায় উল্লেখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় তাই হলো অভিযোগপত্র বা চার্জশিট। তাহলে যদি ঘটনা শেষে ঘটনার সত্যতা পায় তাহলে যে রিপোর্ট জমা দেয় সেটাকে কি বলে, অভিযোগপত্র বা চার্জশিট। অপরদিকে যদি আমরা চূড়ান্ত প্রতিবেদন দেখি, তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ বা অপরাধের সত্যতা না পায় তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন তাই হলো চূড়ান্ত প্রতিবেদন। যখন তিনি দেখেন যে কোনো সত্যতা নাই, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এরকম কোনো ঘটনার সত্যতা নাই, তাহলে যে প্রতিবেদন দেয় সেটাকে কি বলে, চূড়ান্ত প্রতিবেদন। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুই ধরনের পুলিশ রিপোর্ট দিতে পারে, অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট ও সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির কোথাও অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। ধারা 173-এর মধ্যে এসব শব্দ ব্যবহার করা হয়নি। এই ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। মানে 173 ধারায় সুনির্দিষ্টভাবে চার্জশিট শব্দটা বা এটা কোথাও উল্লেখ করা হয়নি, তো ওখানে যেটা আছে পুলিশ রিপোর্ট। এছাড়া 173 ধারার অধীন পুলিশ রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে তাকে অব্যাহতি দানের জন্য সুপারিশ করে বিষয় প্রচলিত আছে। তবে 173 ধারা অব্যাহতি শব্দটি ব্যবহার করা হয়নি, বরং সেখানে রিলিজ দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 173 ধারার অধীন চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্তদের অব্যাহতি দানের বিষয়টি সরাসরি বলা হয়নি, বরং ওই ধারায় মুক্তিদানের কথা বলা হয়েছে। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 1898 সর্বশেষ সংশোধনীতে, এটা আন্ডারলাইন করেন, আমরা 2025 সালের যে সংশোধনী, 2025 সালে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 1898 সর্বশেষ সংশোধনীতে 173 ক ধারায়, এটা আন্ডারলাইন করেন, 173 ক ধারায়
অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের বিধান সংযুক্ত করা হয়েছে। কি তদন্ত প্রতিবেদন? অন্তর্বর্তীকালীন মানে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে যদি প্রাথমিকভাবে মনে হয় যে তদন্ত করে যে এই মামলায় অনেকগুলো আসামি, কিন্তু বিথিকার আরিফের আপাতত দেখা যাচ্ছে এদের কোনো সম্পৃক্ততা নাই, তাহলে তখন তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দিতে পারে যে তাদেরকে আপাতত এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু মূল পুলিশ প্রতিবেদন যখন জমা দেবে তখন যদি দেখে যে না তাদের সম্পৃক্ততা আছে, তখন তাদের আবার ওখানে নাম দিতে পারে। 173 ক ধারার বিধান মতে পুলিশ কমিশনার বা এসপি সাহেবের নির্দেশে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে, এসপি মানে কি ওই যে হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তা অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে এবং উক্ত রিপোর্টের ভিত্তিতে আদালত সাময়িকভাবে কোনো অভিযুক্তকে মামলার দায় হতে অব্যাহতি দিতে পারেন। তবে পরবর্তীতে যদি তদন্তকারী কর্মকর্তা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের উক্ত অপরাধের সাথে সম্পৃক্ততা খুঁজে পায় তাহলে তাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে পারেন। তবে পরবর্তীতে যদি আবার তাদের কি পায়, সম্পৃক্ততা খুঁজে পায়, তাহলে তাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে পারে। এখন একটা জিনিস যদি লক্ষ্য করেন, পরীক্ষায় প্রশ্ন আসছে যে ফাইনাল রিপোর্ট দিলে এটা কি গ্রহণ করতে বাধ্য কিনা। এখন বাধ্য কিনা হলো মেইন প্রশ্ন, বাট এর আগে আমরা অনেক কিছু যুক্ত করে নিলাম যে পুলিশ রিপোর্ট কি, চার্জশিট কি, ফাইনাল রিপোর্ট কি। কারণ শুধু যদি বাধ্য কিনাতে বলি তাহলে প্রশ্নের উত্তর ছোট হয়ে যায়, আর আমার উত্তর তো যা চাইছে তার আগে যখন আমি দেখবো যে আমার প্রশ্নের উত্তর ছোট হয়ে যাচ্ছে, তখন এর আগে পিছে 2-4 কথা কি আমাদের আলোচনা করে নিতে হবে। এই যে দেখেন যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা, তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দিতে পারে, পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন, আবার প্রত্যাখ্যানও করতে পারেন। পুলিশ রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ম্যাজিস্ট্রেট কি নন? বাধ্য। বাধ্য কি? বাধ্য। নুরুল হক বনাম অন্যান্য নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যতামূলক নয়, প্রতিবেদন গ্রহণ করা বা তা প্রত্যাখ্যান করার স্বাধীনতা তার রয়েছে। তার মানে এটা গ্রহণ করতেও পারে, নাও পারে। গ্রহণ করতেও পারে আবার কি নাও। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে ফাইনাল রিপোর্ট দিলে অ্যাকচুয়ালি ম্যাজিস্ট্রেট কি কি পারে, এটা হলো মেইন মানে প্রশ্নের দ্বিতীয় অংশ, যে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ পিআরবি এর 276 বিধি, পিআরবি মানে কি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি এর 276 বিধি, ফৌজদারি কার্যবিধির 202(2) খ এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হলো। মানে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে এটা অ্যাকচুয়ালি আলোচনা করেছে পিআরবি এর 276 বিধি, ফৌজদারি কার্যবিধির 202(2) খ, আর কি বলেন বিভিন্ন মামলার আলোকে। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। অব্যাহতির পাশে লেখেন ধারা 202(2) খ। কোন আইনের 202(2) খ? ফৌজদারি কার্যবিধির 202(2) খ। তাহলে ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে, এটা হলো 202(2) খ। লিখেছেন? ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারেন। উনি ইচ্ছা করলে ফাইনাল রিপোর্ট কি করতে পারে? প্রত্যাখ্যান করতে পারে। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্ত 173(3) খ, 173(3) খ। তাহলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে কততে? 173(3) খ। বুঝছেন? অধিকতর তদন্ত ফৌজদারি কার্যবিধিতে পুনঃ তদন্ত নাই, কি আছে? অধিকতর তদন্ত। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারে। যদি মনে হয় যে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করার পরে এটা মামলা চালানোর ভিত্তি আছে,
তাহলে এটা আমলে নিবে 190 একের খ। 190 একের খ, 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে খ, 190 একের খ। আচ্ছা, এরপরে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 202 ধারায় বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারে। বিচারিক অনুসন্ধান, আগেটা তো তদন্ত, আর এখানে হলো বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারে কত ধারায়? 202 ধারায়, 202 ধারায়। তো তাহলে আপনার কি কি করতে পারে ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে বিথিকা? দিতে পারে তদন্ত আর সন্তুষ্ট হয় তাই আলোচনার পরিশেষে বলা যায় যে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়, বরং ম্যাজিস্ট্রেট তার বিবেচনামূলক ক্ষমতা বলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এটা হলো উত্তর। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়, বরং ম্যাজিস্ট্রেট তার বিবেচনামূলক ক্ষমতা বলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমরা এখানে চলে আসে একটা সমস্যামূলক প্রশ্ন, এটা একবার এসেছিল, যে একটু পড়ি। পুলিশ ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। কার কার বিরুদ্ধে? ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে। দায়রা আদালতে বিচার্য মানে এমন একটা মামলা যেটা বিচার্য দায়রা আদালতে। দায়রা আদালতে বিচারকালে যখন ওই মামলাটার বিচার দায়রা আদালতে চলতেছে, রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করে। তখন ওই মুহূর্তে রাষ্ট্রপক্ষ ওই মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ আবেদন করছে যে এই মামলায় আবার তদন্ত করা হোক। অধিকতর তদন্ত করার কি আবেদন করে এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি, এবং বলতেছে যে এর আগে অলরেডি যে তদন্তটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়েছে এই তদন্ত ঠিকঠাক ভাবে হয় নাই। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। তো অনেকেই আপনারা সমস্যামূলক প্রশ্ন বুঝেন না। এই যে হলো সমস্যামূলক প্রশ্ন। প্রবলেমেটিক প্রশ্ন হলো যে প্রশ্নে সরাসরি ধারা বা অন্যান্য কিছু জানতে চাই নাই। যদি এই প্রশ্নটা যদি এরকম হতো যে অধিকতর তদন্ত কি, অধিকতর তদন্ত কখন করে আলোচনা করুন, তখন এটা সমস্যামূলক প্রশ্ন হতো না। কিন্তু এই জায়গায় একটা ফ্যাক্ট দিয়ে দিছে যে অমুক অমুকের মধ্যে বিচার চলাকালে, দায়রা আদালতে বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ আবেদন করছে যে অধিকতর তদন্ত করা দরকার, আগের তদন্ত ঠিকঠাক হয়নি। এখন এই মুহূর্তে অ্যাকচুয়ালি আদালত কি নির্দেশ দিতে পারে, এই হলো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তো আমরা জানি যে কোনো সমস্যামূলক প্রশ্ন আমরা উত্তর করব কয় ধাপে? 4 ধাপে। আবারও বলি, প্রশ্ন তো এটা আছেই, প্রশ্নে যা আছে, এখন প্রশ্নে যা জানতে চেয়েছে শুরু থেকে তার আগ পর্যন্ত হবে হলো ঘটনার বর্ণনা। তাহলে আমরা যদি দেখি এই শুরু থেকে প্রশ্নে যা জানতে চাই সঠিক হয়নি, প্রশ্নে জানতে চাইছিল এই লাইন আইনের সংশ্লিষ্ট বিধান, তাহলে শুরু থেকে সঠিক হয়নি এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। এই যে লিখে দিছে ঘটনার বর্ণনা, এই যে পুলিশ ডব্লিউ তদন্ত সঠিক হয়নি, এই পর্যন্ত কি ঘটনার বর্ণনা। এরপরে ঘটনার বর্ণনার মধ্যে যে লাইনটা আমরা লিখি নাই সেটা হবে কি, সেটা হলো বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় ওখানে কি জানতে চাইছে? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। তাহলে বিচার্য হবে যে রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্ত করার জন্য আবেদনের সম্ভাব্য সিদ্ধান্ত কি হবে তা আলোচনা করতে হবে। বা এইভাবে আপনি বলতে পারেন যে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করতে হবে। ওই জায়গা আছে করুন, আমি লাস্টে জাস্ট কি করে দিব, করতে হবে। তাহলে যে কোনো সমস্যামূলক প্রশ্নের ঘটনা বর্ণনা এবং বিচার্য বিষয় এই দুই অংশ লিখতে কিন্তু আমাদের আলাদা করে কিছু জানার দরকার নাই। এই দুই অংশ আমরা হুবহু প্রশ্ন দেখে লিখতে পারব। এখন আমরা চলে আসি আইনানুগ পর্যালোচনায়। এই যে কাজটা করছে, মানে মামলা বিচার চলাকালে যে অধিকতর তদন্তের আবেদন করছে, এটা কি আসলে আইনগত ভিত্তি আছে কিনা। তার আগে আমি একটু বলে নিই, এই আমাদের
আম, এই প্রশ্নে নাই, বাট সামনে গিয়ে পড়বো যে এখানে অধিকতর তদন্ত, অধিকতর তদন্তের আবেদন আসলে কে করে? অধিকতর তদন্তের আবেদন অ্যাকচুয়ালি করে হচ্ছে বাদীপক্ষ। কে করে বলেন? বাদীপক্ষ। আসামি কখনো অধিকতর তদন্তের আবেদন করতে পারে না। কে করে? বাদীপক্ষ। আর একটা জিনিস খেয়াল করবেন, অধিকতর তদন্তের আর এক নাম হচ্ছে নারাজি প্রতিবেদন। কি অধিকতর তদন্তের আর এক নাম? কি নারাজি প্রতিবেদন। তাহলে আসামি কখনো অধিকতর তদন্তের আবেদন করতে পারে না। পারে কি? পারে না। তাহলে আমার যত আলোচনা আছে, আমার যত বক্তব্য আছে, আমার যত ব্যাখ্যা আছে, সব আমি এখন আলোচনা করব কিসের মধ্যে? এই আইনানুগ পর্যালোচনার মধ্যে। ঠিক আছে? তো আমরা যদি আইনানুগ পর্যালোচনাটা দেখি, দেখেন রাষ্ট্র ওয়েট আইনানুগ পর্যালোচনা যদি দেখি, যে রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। আলোচ্য অংশে পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে দাবি করে রাষ্ট্রপক্ষ দায়ের আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ বলে বিবেচিত হবে এবং দায়ের আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেবেন বলে আমি কি করি? মনে করি। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 173(3) খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্তের আবেদন অধিকতর তদন্ত করতে পারে। 173 কত? 3 খ। 173(3) খ। এরূপ তদন্তে পুলিশ যদি আরো কোনো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আন্ডারলাইন করবেন, আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে তদন্তে গাফিলতি বলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছা প্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা আছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ফৌজদারি কার্যবিধির 173(3) খ ধারার অধীনে ওই মামলায় অধিকতর তদন্ত করতে পারেন এবং অধিকতর তদন্তের প্রতিবেদনের সম্পূরক চার্জশিট বিচারিক আদালতে পেশ করতে পারে। সিদ্ধান্ত, সুতরাং রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। কখনোই লিখবেন না আদেশ দিবে। কি লিখবেন? কারণ আবেদনটা তো সে করছে, এটা বিবেচনায় নিবে কি নিবে না কার এখতিয়ার? আদালতের এখতিয়ার। বিবেচনায় নিতেও পারে, নাও নিতে পারে। এখন নর্মালি প্র্যাকটিসে যেটা হয় আর কি, যে তদন্ত প্রতিবেদন আসার পরে, তদন্ত প্রতিবেদন আসে তো আমলি আদালতে, কগনিজেন্স কোর্টে, তখন ওই নারাজি প্রতিবেদন ওই পুলিশ রিপোর্টটা পর্যালোচনার জন্য রাখে। তখন নারাজি প্রতিবেদন যদি দেয় ওই সময় দিতে হয়। কিন্তু বাস্তবে যখন চার্জ গঠন হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে, তারপরে কিন্তু নারাজি দেওয়া হয় না। কিন্তু তার মানে যে দেওয়া যাবে না বিষয়টা তা না, ওই পর্যায়ে গিয়েও দেওয়া যেতে পারে। বুঝতে পারছেন? কিন্তু প্র্যাকটিসে সচরাচর দেখা যায় না। তো যদি আমরা দেখি সম্পূরক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ, এটা কিন্তু প্রশ্নের অংশ না, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখেন। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সম্পূরক চার্জশিট কি বা অধিকতর তদন্ত কি, কখন এটা করা যাবে কখন যাবে না, সো আমাদের এটা জানতে হবে। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির 173(3) খ ধারা অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্তে পুলিশ যদি আরো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকেই অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। তাহলে একবার যখন পুলিশ রিপোর্ট দিছে সেটারে কিন্তু চার্জশিট এসছে, কিন্তু পরবর্তীতে যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম আবার তদন্ত করে দেয় সেটারে বলে সম্পূরক চার্জশিট। কখন অধিকতর তদন্ত করা যাবে? অধিকতর তদন্ত করা যাবে সেই সম্পর্কে 173 দ্বারা কিছু বলা নাই। তবে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নাই। মানে অধিকতর তদন্ত অ্যাকচুয়ালি তো আদালত আদেশ দিতে পারে, কিন্তু আদালত যদি আদেশ নাও দেয় তবুও পুলিশ করতে পারে এবং আদালতে জমা দিতে পারে। এখন একসেপ্ট করবে কি করবে না এটা কার ক্ষমতা? একসেপ্ট করবে কি করবে না এটা কিন্তু আদালতের কাম।
এখন আমরা চলে আসি সম্পূরক চার্জশিট এবং আদালতের অনুমতি। পূর্বের চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হবার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আন্ডারলাইন করেন, মঞ্জুর মোর্শেদ বনাম দুর্নীতি দমন কমিশন মামলা তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির 173(3) খ অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোনো সুনির্দিষ্ট বিধান নেই। মানে অধিকতর তদন্ত করার জন্য কি তাহলে আদালতের অনুমতি নেওয়াই লাগবে? না, অনুমতি নিতেও পারে, নাও পারে। বুঝতে পেরেছেন? এরপরে যদি আমরা দেখি, বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173(3) খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া চিনেন তো? সাবেক প্রধানমন্ত্রী উনি, জি। ওনার মামলায় বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের তদন্ত করতে পারেন। অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্ট আদালতের অনুমতির দরকার নেই। তো এটা আমাদের প্রশ্নের অংশ না, বাট এটা আমাদের কি বলেন জানতে হবে, এটা অবশ্যই জানতে হবে। কেসে ইসমাইল চলে যাচ্ছেন? এটা এটা কি? আচ্ছা, তো তাহলে আমরা যদি পড়া শুরু করি, দেখেন এখন দেখবো 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার ফৌজদারি কার্যবিধির যেখান থেকে মেইনলি প্রশ্ন আসে, দেখেন 154 থেকে 205 ধারা, 205D, 154 থেকে 205D, এই ধারাগুলোর মধ্যে প্রশ্ন কিলবিল করে। মানে দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 154 থেকে 205D এর মধ্যে আপনি পাবেন ইনশাল্লাহ, এর মধ্যে থেকে। তো এই 154 থেকে 205D রিলেটেড যে ধারাগুলো বা যে প্রশ্নগুলো আমরা এখানে পড়বো, এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। 154 থেকে 205D, তো এর মধ্যে আমরা যখন পুলিশ তদন্ত করেছি, তো পুলিশ তদন্তের ওখানে একটা জিনিস আমরা পড়ি নাই, সেটা হলো 164 ধারা। কারণ 164 ধারা কিন্তু পুলিশের জন্য প্রযোজ্য না। 164 ধারা প্রযোজ্য হলো কার জন্য? ম্যাজিস্ট্রেটের জন্য। তো দেখেন আমরা 8 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি কি? অপরাধ স্বীকার, দোষ স্বীকার বা কি স্বীকারোক্তি কি? ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। শুধু দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি প্রদানকারী শাস্তি নিশ্চিত করতে পারে? যদি পারে তবে কোন ক্ষেত্রে? তো তাহলে আমাদের অপরাধ স্বীকার, দোষ স্বীকার বা স্বীকারোক্তি এটা আসলে কি? প্রথমে আমাদের জানতে হবে স্বীকৃতি কি। স্বীকৃতি আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, তখন সাক্ষ্য আইনের 5 ধারায় বলা হয়েছে যে দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। কোনো মামলায় দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কাকে বলে? রহিম করিমরে হত্যা করছে, তাহলে রহিম করিমরে হত্যা করছে কিনা এটা হলো সরাসরি বিচার্য বিষয়। আর রহিম করিমরে হত্যা করতে গিয়ে তাদের মধ্যে পূর্বে কোনো সম্পর্ক ছিল কিনা, পূর্ব শত্রুতা ছিল কিনা, হত্যার পর রহিমের হাতে অস্ত্র ছিল কিনা, করিমরে রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে কিনা, এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে কোন মামলায় দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো বিবৃতিরই বলে স্বীকৃতি, অ্যাডমিশন। এই যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যারা যা জানে, এই যে কোনো বিবৃতিরই কি বলে? অ্যাডমিশন বা স্বীকৃতি। বুঝতে পারছেন? এখন অ্যাডমিশনটা কখন কনফেশন হয়? যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে। যখন কোনো ব্যক্তি কি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেই স্বীকৃতি হয়ে যাবে স্বীকার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটা হত্যাকাণ্ড সংগঠন করে যদি সে ম্যাজিস্ট্রেটের কাছে এসে স্বীকার করে যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই হত্যাকাণ্ডটা আমি করেছি,
তাহলে প্রথমত এটা একটা অ্যাডমিশন, কারণ এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। আর দ্বিতীয়ত যেহেতু সে নিজের দোষ নিজে স্বীকার করেছে, তাই এটা হয়ে যাবে কি স্বীকারোক্তি। তো তাহলে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করতেছে, তখন সেটাকে অপরাধ স্বীকার বলে, বা দোষ স্বীকার বলে, বা স্বীকারোক্তি বলে। আর ইংরেজিতে বলে কি কনফেশন। তো একটু যদি পড়ি দেখেন, দোষ স্বীকার, স্বীকারোক্তি বা কনফেশন যদি কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন ব্যতীত সম্পূর্ণ নিজের দোষ নিজে স্বীকার করে, তাকে দোষ স্বীকার বা স্বীকারোক্তি বলে। ফৌজদারি কার্যবিধির ধারা 164(1) অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারে। এক হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত। তাহলে আপনার এই দোষ স্বীকার কিন্তু সবাই রেকর্ড করতে পারে না। কে কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, দ্বিতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে। এখন আমরা চলে আসি কখন বা মামলার কোন পর্যায়ে। ধারা 164(1) অনুযায়ী বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বা বিবৃতি বা দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারে, আন্ডারলাইন করবেন, তদন্তের সময়। কখন? যখন কোনো মামলা তদন্ত করতেছে তখন, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে, যে কোনো সময়। তাহলে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এই যে কনফেশনাল স্টেটমেন্ট বা কনফেশন, এটা রেকর্ড করতে হবে বিচার শুরুর পূর্বে, বিচার শুরুর পূর্বে। এখন ভাই, এই দোষ স্বীকারের পদ্ধতি একটু মনে রাখবেন যে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, আর 164 ধারায় দোষ স্বীকার রেকর্ড করতে গিয়ে কোন কোন পদ্ধতি অনুসরণ করবে সেটা বলতে 364। মানে দোষ স্বীকার রেকর্ড করা হয় 164-তে, আর দোষ স্বীকার রেকর্ড করতে গিয়ে কোন কোন পদ্ধতি অনুসরণ করবে সেটা বলছে কততে? 364। তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট 364 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় 164 ও 364 ধারা যৌথভাবে অনুসরণ করতে হয়। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিচে আলোচনা করা হলো। তো এখন যারা স্মার্ট, যারা বেশি বোঝেন, তারা 364 আর 164 একেবারে হুবহু লিখতে চান। আমাদের হুবহু লেখার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা মোটামুটি স্ট্যান্ডার্ড, আমার 60% নাম্বার পাইলেই আমি খুশি, 10-এ 6 পাইলেই আমি খুশি, তা সেভাবে আমি লিখবো যে 164 ও 364 ধারার বিধান অনুসারে দোষ স্বীকারোক্তি নিম্নোক্ত ভাবে রেকর্ড করা হয়। এরপর আমি স্টার দিয়ে দিয়ে লিখে যাব। আমি ওখানে শনাক্ত না করলেও হবে, ওখানকার সাবসেকশন উল্লেখ না করলেও হবে, কারণ আমি তো উপরে উল্লেখ করেই গেলাম যে 164 ও 364 ধারার বিধান অনুসারে যেভাবে দোষ স্বীকার রেকর্ড করা হয় নিম্নে তা আলোচনা করা হলো। তো দেখেন, ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, যদি করেন তাহলে তা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা হবে। এটা বলছে কততে? 164। মনে রাখা খুব কঠিন কিছু না। প্রথমে ম্যাজিস্ট্রেট কি করে দিচ্ছে? সতর্ক করে দিচ্ছে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না, যদি আপনি দোষ স্বীকার করেন তাহলে এটা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তারপরে দেখেন, দোষ স্বীকারকারী বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে দোষ স্বীকার স্বেচ্ছায় করা হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ শুরু করবেন। মানে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে স্বেচ্ছায় প্রদান করছে, তাহলে ম্যাজিস্ট্রেটের লিপিবদ্ধ কি শুরু করবেন। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় দোষ স্বীকার স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় করছে না, তখন তিনি তা লিপিবদ্ধ করবেন। এটাও কত? তাহলে আগে তাহলে সতর্ক করে নেবেন 164, যদি স্বেচ্ছায় করে রেকর্ড করবে 164, যদি মনে হয় যে স্বেচ্ছায় বলতেছে না তাহলে লিপিবদ্ধ করবেন না, এটাও 164। তারপরে দেখেন, দোষ স্বীকার লিপিবদ্ধ করার পরে নিচে পাদদেশে একটি স্মারক মন্তব্য লিখবেন যে আমি দোষ স্বীকারকারীর নামকে বুঝিয়ে বলেছি যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নয়, এবং যদি তিনি উহা করেন তাহলে দোষ স্বীকারকারীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং আমি বিশ্বাস করি যে এই দোষ স্বীকারোক্তি স্বেচ্ছা প্রণোদিতভাবে করা হয়েছে, এটা আমার উপস্থিতিতে এবং শুনে করা হয়েছে, এবং স্বীকারোক্তিকারীকে এটা পড়ে শোনানো হয়েছে। তিনি এটা নির্ভুল বলে স্বীকার করেছেন এবং তিনি বিবৃতি দিয়েছেন, এটাতে তার পূর্ণাঙ্গ সত্য বিবরণ আছে। মানে একটা স্মারকলিপি লিখবেন, ম্যাজিস্ট্রেট লিখবেন যে আমি ম্যাজিস্ট্রেট অমুক,
তো অভিযুক্তকে সবকিছু বোঝাই বলার পরেও স্বেচ্ছায় সজ্ঞানে সে দোষ স্বীকার করছে। তো এই জায়গা আমার এবং অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষর করা হলো। ওই জায়গায় 164-এ দুইজনেরই স্বাক্ষর থাকে, যিনি ম্যাজিস্ট্রেট তারও স্বাক্ষর থাকে, আর যিনি অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছে তারও স্বাক্ষর থাকে। তাহলে প্রথমে তারে সতর্ক করবে 164, সতর্ক করার পর যদি দোষ স্বীকার করে রেকর্ড করবে 164, যদি দেখে সে স্বেচ্ছায় বলতেছে রেকর্ড করবে না 164, আর একটা স্মারকলিপি লিখবে, মন্তব্য লিখবে, এটাও কত? 164। এখন আমরা দেখব পরের অংশ, দোষ স্বীকারোক্তি আদালতের ভাষায়, ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ হতে হবে এবং অভিযুক্তকে তা পড়ে শোনাতে হবে। ধারা 364। মানে এই যে দোষ স্বীকার, এমসিকিউ আমরা বহুবার পড়েছি যে দোষ স্বীকারোক্তি রেকর্ড করা হবে কার ভাষায়? আদালতের ভাষায়, ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায়, যে কোনো একটা। ধরেন একজন নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে এসে একটা হত্যা করছে, তো সে স্বীকার করলো, এখন সে ইংরেজিও বলে না বাংলাও বুঝে না, তাহলে দোষ স্বীকার করবে সে তার ভাষায়। তাহলে দোষ স্বীকারের ভাষা বলছে কত ধারায়? 364 ধারায়। এরপরে দেখেন, সে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করলে তখন ম্যাজিস্ট্রেট এবং দোষ স্বীকারকারী উভয় এতে স্বাক্ষর করবে। তো স্বাক্ষরের যে বিষয়টা, কে কে স্বাক্ষর করবে তা কোথায় আছে? 364। এরপরে যদি আমরা দেখি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার প্রদত্ত যথাযথ মর্মে হয়ে গেছে, লেখেন ফরমে হবে, ফর্মে লিপিবদ্ধ করতে হবে, ফরমে, ফরময়কার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার কর্তৃক কিসে? ফরমে লিপিবদ্ধ করতে হবে। কোন সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া যাবে না। তবে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট #164(3) ধারার অধীন প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পালন করলে তা কি হবে? গ্রহণযোগ্য হবে। 164(3) ধারায় বলা হয়েছে যে তাকে বলা যে ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারোক্তিকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, এবং যদি করেন তাহলে বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অর্থাৎ নির্দিষ্ট ফর্মে রেকর্ড না করে সাদা কাগজেও রেকর্ড করতে পারে, বাট ম্যাজিস্ট্রেট আগে তাকে বোঝাই নিবে যে তুমি স্বীকার করতে বাধ্য না, যদি তুমি স্বীকার করো তাহলে এটা তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। তো আমরা জানলাম দোষ স্বীকার কি, দোষ স্বীকার লিপিবদ্ধ করার পদ্ধতি জানলাম। এখন প্রশ্নে আসছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিরে দণ্ড দেওয়া যায় কিনা। তো তার আগে একটু বলে নিই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এই যে দোষ স্বীকার করতেছে, দোষ স্বীকারের প্রকারভেদ কোনো ধারায় বলে নাই, বাট সাক্ষ্য আইন অনুসারে দোষ স্বীকার 3 প্রকার। যদি এই যে 164-এ যে দোষ স্বীকার করতেছেন এটা বলে জুডিশিয়াল কনফেশন, ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করে এটা বলে জুডিশিয়াল কনফেশন, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে যে দোষ স্বীকার করে এটা বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর একবার দোষ স্বীকার করার পরে যদি প্রত্যাহার চাই তাহলে এটা বলে রেট্রাক্টেড কনফেশন। বুঝতে পারছেন? তাহলে দোষ স্বীকার কয় প্রকার? 3 প্রকার। ম্যাজিস্ট্রেটের কাছে করলে জুডিশিয়াল, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে করলে এক্সট্রা জুডিশিয়াল, একবার দোষ স্বীকার করার পর প্রত্যাহার করলে রেট্রাক্টেড। এই 3 প্রকারের মধ্যে সবচেয়ে সাক্ষ্য হিসেবে মূল্য বেশি জুডিশিয়াল কনফেশনের, মানে 164-এর। এছাড়া দোষ স্বীকার আরো 2 প্রকার, সেটা হলো ইনকালপেটরি আর এক্সকালপেটরি। ইনকালপেটরি হলো নিজেরে জড়াইয়া দোষ স্বীকার করলে সেটারে বলে ইনকালপেটরি, আর নিজেরে জড়ানো ছাড়া দোষ স্বীকার করলে বলে এক্সকালপেটরি। এখন প্রশ্ন করতে পারেন, স্যার দোষ স্বীকার তো নিজের দোষ নিজে স্বীকার করা, তাহলে এবার নিজেরে না জড়াই যদি কেউ দোষ স্বীকার করে তাহলে কি সেটা দোষ স্বীকার হয়? হ্যাঁ হয়। বলতে পারে যে বিথিকা বলতেছে যে হত্যার সময় আমি ছিলাম বটে কিন্তু আমি হত্যা করি নাই, হত্যা করছে আরিফ দাদা আর রতিন দাদা, কিন্তু আমি ওনাদের সাথে ছিলাম। তাহলে উনি বলতেছে যে আমি হত্যা করি নাই কিন্তু ওনারা দুইজন
করছে। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আমরা তো জানি যে সেকশন 34 অফ দ্য পিসি পেনাল কোড ওই জায়গায় বলছে যে আপনার সক্রিয় অংশগ্রহণ দরকার। মানে বিথিকা বলতেছে যে আমি হত্যা করি নাই, আমি হলো পাহারা দিচ্ছিলাম, ওনরা দুইজন মারছে নাকি? তাহলে এখন এক্ষেত্রে এই জায়গায় তো উনি হত্যা না করলেও ওই জায়গায় যে সক্রিয় অংশগ্রহণ সবাই কিন্তু সমানভাবে দায়ী হবে, কিন্তু উনি যে দোষ স্বীকার করছে সেই জায়গায় নিজের সম্পৃক্ততার কথা বলে নাই, এটা হলো কি এক্সকালপেটরি। আর নিজেরে জড়ায় বললে সেটারে কি ইনকালপেটরি। ঠিক। এখন এই যে যে যত প্রকারের দোষ স্বীকার আছে এর মধ্যে সবচেয়ে সাক্ষ্যগত মূল্য কার? জুডিশিয়াল কনফেশন মানে 164 এ যেটা দেওয়া হয়। তাহলে যদি আমরা দেখি, দেখেন যে 164 এ প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিকে দণ্ডাদেশ দেওয়া যায় কিনা। বিচারিক দোষ স্বীকার যদি সত্য স্বপ্রণোদিত হয় তাহলে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কাজী মাহবুবউদ্দিন আহমেদ ওরফে মাহবুব বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হলে এবং তা সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। স্বীকারোক্তি স্বেচ্ছায় ও সাবলীল হলে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করেই দোষী সাব্যস্ত করা যায়, এই জন্য সমর্থনমূলক প্রমাণের প্রয়োজন নাই। তারপরে এই 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 প্রশ্নের উত্তরে, এইটুকুর উত্তরে আপনার এই কেস রেফারেন্স দিতেই হবে। এই জায়গা যদি কিছু মনে না থাকে বারবার লিখতে হবে, উচ্চ আদালতের নজিরে আছে যে রাষ্ট্র বনাম ইসলামউদ্দিন মামলায় বলা হয়েছে যে এখন এটা আইনের একটি নিষ্পত্তিগত নীতি যে বিচারিক দোষ স্বীকারোক্তি যদি সত্য এবং স্বেচ্ছামূলক বলে পরিগণিত হয় তাহলে দোষ স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। যদি দেখে এটা সত্য এবং কি প্রণোদিত, স্বেচ্ছা প্রণোদিত, তাহলে এটা ভিত্তি হতে পারে। এমনকি 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি পরবর্তীতে প্রত্যাহার করে নিলে ও উক্ত প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে। একবার দোষ স্বীকার করার পরে আবার আপনি এটা প্রত্যাহার করছেন, প্রত্যাহার করলেও এটা ভিত্তি হতে পারে যদি এমন স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হয়। দোষ স্বীকার একবার সত্য এবং স্বেচ্ছামূলক প্রমাণিত হলে সেটা প্রত্যাহার করা হয়েছে শুধুমাত্র এই কারণে দণ্ড প্রদানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত হবে। এছাড়া সর্বশেষ যে অংশটা আছে সেটা হলো যে 164 ধারায় দুইটা বিষয় রেকর্ড করা যায়। আসামি যেরকম তার দোষের কথা স্বীকার করে 164 ধারায় যারা ঘটনা সম্পর্কে জানে তাদের বক্তব্য রেকর্ড করে কত ধারায়? 164 ধারায়। মানে সাক্ষীর বক্তব্য রেকর্ড করতে পারে কত ধারায়? 164 ধারায়। 164 ধারায় আসামির দোষ স্বীকার ছাড়াও সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করা হয়। মামলার তদন্ত চলাকালীন ফৌজদারি কার্যবিধির 164 ধারার অধীন সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি প্রকৃত প্রমাণ নয়, সাক্ষীদের বিবৃতি কেবল এভিডেন্স অ্যাক্টের 145 ধারা অনুসারে জেরা করার জন্য আসামি পক্ষ ব্যবহার করতে পারে। তাহলে আরিফ সাহেব, দোষ স্বীকার কাকে বলে? জোরে বলেন। এই সেখানটা যখন আমরা ম্যাজিস্ট্রেট ছাড়া দিই তখন হলো এক্সট্রা বিচারিক দোষ। আর যখন লাইভটা আসলে দরকার নাই, কয় প্রকার, কোনটা বুঝেন নাই বলেন? প্রমাণিত হলে হ্যাঁ, করা হয়েছে শুধুমাত্র হুম, এই কারণে দণ্ড প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে হবে। মানে একবার আপনি 164 এ দোষ স্বীকার করছেন, করার পরে আবার আপনি প্রত্যাহার রেট্রাক্ট করতে যাচ্ছেন, আবেদন করছেন যে আমার ভুল ভয় ভীতি দেখাইয়া করছে, হ্যাঁ, না কোনো ধারা নাই, প্রত্যাহারের আবেদন করছেন। এখন প্রত্যাহারের আবেদন করলেই যে সেটা প্রত্যাহার হবে বিষয়টা তো তা না। আদালত যদি দেখে যে না দোষ স্বীকার ঠিকঠাকই আছে তাহলে প্রত্যাহার করলেও ওইটার উপর ভিত্তি করেই কি দেওয়া যাবে? সাজা দেওয়া যাবে। এখন প্রত্যাহার তো
বলেছে তারপর ওরা মানে একবার মনে করেন ইয়ে দোষী করছে মানে দেখা যাচ্ছে কি ওটা আসলে বিচার দেখতেছে যে ওইটা ঠিকই আছে উনি যেটা ভয় করলেও ওটা বিচার ঠিক আছে না ভয় না ভয় দিতে একটা সন্তুষ্ট সে মানে ঠিক কাজ করছে। মানে যখন দোষী বের করছে তখন সব ঠিক ছিল তখন ছিল ঘটনা ঠিক ছিল। মানে তখন হচ্ছে সেই করা হয়েছে শুধুমাত্র সেটা হয়নি তোমার সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত কোনো হবে হবে না মানে ওই প্রত্যাহার করছে ওটা বিবেচিত হবে ও আচ্ছা হ্যাঁ, বিষয়টা হলো যে আপনি একবার দোষ স্বীকার করতেন, হুম। করার পরে কিছুদিন পরে যাই মনে হয়েছে আবেদন করতেছেন যে আমার ভয় ভীতি দেখাইয়ে এই দোষ স্বীকারটা আমার কাছ থেকে করা হয়েছিল, আমি এটা প্রত্যাহার চাইতেছি, আবেদন করছেন। মানে একবার স্বীকার করে আবার সেটা কি করতেছেন, প্রত্যাহার চাইতেছেন। এখন আপনি প্রত্যাহার চাইলেই তো আর আদালত প্রত্যাহার করতে বাধ্য না। প্রত্যাহার করবে কি করবে না কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। তাহলে যেটা আপনি প্রত্যাহার চাইছেন ওইটার উপর ভিত্তি করেও সাজা দিতে পারে, যদি আদালত মনে করে যে আগেরটাই সত্য, পরেরটাই আপনি খালি খালি প্রত্যাহার চাচ্ছেন। ওই যে তখন প্রত্যাহার চাইলে আর কোনো কাজ হবে না না, বুঝছেন? এখন খাতা কলম আনছেন? হ্যাঁ, 10 মিনিট সময়, 5 মার্ক। দোষ স্বীকার কি, দোষ স্বীকার রেকর্ডের পদ্ধতি লিখে ফেলেন। এই 4:20 তো 4:22 থেকে শুরু হবে, 22 থেকে 32। অনলাইন অফলাইনে যারা আছেন সবাইকে বলি, দোষ স্বীকার কি, দোষ স্বীকার রেকর্ডের পদ্ধতি। সময় 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি পাওয়া যাবে না। 4:32 শেষ। শুরু করে দেন, যার যা কিছু আছে তাই নিয়ে দেখান। আচ্ছা, অনলাইনে যারা খাতা দিচ্ছেন তাদেরকে আমি যে প্রথমে মিঠুনের খাতা আছে, মিঠুনের খাতা যদি আমরা দেখি যে দোষ স্বীকার নিজের অপরাধ নিজে স্বীকার করেছে, তবে সুবিধা মতে প্রথমবার স্বেচ্ছায় প্রকার জুডিশিয়াল প্রথম কনফেশন কনফেশন হয় না, স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি। ওকে, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে সতর্ক করে দিবে যে আপনি দোষ স্বীকার বাধ্য না করলে তবে এটা দোষের সর্বশেষ করবেন। ওকে, সো মিঠুন যা লিখেছেন 5-2 পাবেন ইনশাল্লাহ। তো সাহেব লিখেছেন দোষ স্বীকার বিচার্য বিষয় প্রাথমিক বিষয় স্বীকৃতি বলে উক্ত শিক্ষার অভিযুক্ত ব্যক্তি কর্তৃক স্বীকৃতি প্রদান করে দোষ স্বীকার বলে, তবে দোষ স্বীকারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কোনো আত্মীয় সমর্থন ব্যতীত। ধন্যবাদ। জবানবন্দি গ্রহণ করতে পারেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারেন সঙ্গে যে পর্যায়ে রেকর্ড করা যায় দিতে পারে পর্যায়ে 100 আমাদের ম্যাজিস্ট্রেট দাখিল করতে পারে স্বতঃস্ফূর্ত বা স্বাধীনভাবে হবে। ঠিক আছে, এরপরে যেটা দিয়েছেন এটা কার খাতা যেন একটু বলেন তো, নাম বলেন তো, এটা কার? হ্যালো, যদি কোনো অভিযুক্ত, এই খাতাটা কার একটু নাম বলেন। যদি কোনো অভিযুক্ত কোনো প্রকার আত্মসমর্থন ছাড়াই স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে ফলে ওদের কাছে গ্রহণ করা যায়। ওকে, চলিত ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি গ্রহণের পদ্ধতি। স্যার এটা আমার। আরিফ রায়হান, জি স্যার। আরিফ রায়হান খান লিখছেন? জি স্যার। আপনি গাজীপুরের আরিফ রায়হান খান? জি স্যার। আপনি তো পিডিএফ করতে পারেন না, কবে তো করা শিখলেন? স্যার আমি তো অফিসে আছি সেই জন্য পিডিএফ কাজে করেন ফাঁকি নাই, দিতে ছবি পারি। দিয়েছেন।
এখনো শিখেন নাই? মামুন সাহেবের খাতা দেখেন, ফৌজদারি কার্যবিধি 164 অনুযায়ী যখন কোনো ব্যক্তি কোনো মামলার অভিযোগের ব্যাপারে স্বীকার করে পদ্ধতি স্টেট বিরুদ্ধে ঠিক আছে। মামুন সাহেব অভিযোগের ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে অস্বীকারোক্তি বলে ফৌজদারি কার্যবিধি অস্বীকারতা আলোচনা করা হয়েছে। নিম্নলিখিত লিখিত ম্যাজিস্ট্রেট তদন্ত পর্যায়ে ওকে। তারপরে